হাসিনা রেজিমের সময় অমুক দিন তোমার অফিসের অমুক জায়গায় বসে তোমার সাথে মিটিং করছি। আমি যদি আপনারা বলি যে 2023 সালে একসাথে আমরা প্ল্যানিং করে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করছি, আমি যদি আপনাকে বলি বিরোধী দলের তৎকালীন সময়ে বিরোধী দলের ডাকা হরতালে পল্টন থেকে কারা মিছিল করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কোন পয়েন্টে মিছিল করবে, ছাত্র শিবির কোন পয়েন্টে মিছিল করবে, এগুলো সব আমরা প্ল্যানিং করে করতাম। এবং আমরা যদি দেখি ছবিও আবার আমরা যখন দেখি যে ওই সময়টাতে আপনারা একসাথে বসে মিটিং করছেন, প্ল্যানিং করছেন, তখন আমরা আসলে কনফিউজড হয়ে যাই যে এটা কিভাবে গুপ্ত হয়, গুপ্ত এইভাবে কিভাবে থাকে। তারপরেও শিবিরের, এটা আমরা বারবার বলেছি, দেখেন শিবিরের রাজনীতিতে এই ধরনের পার্টিসিপেশন যদি সত্যিকার অর্থে এভিডেন্ট হয়, তারা যদি দেখাইতে পারে, এটা বন্ধ হওয়া উচিত। কোনো কারণ নেই এটা বন্ধ হওয়ার, মানে না হওয়ার, অবশ্যই বন্ধ হওয়া উচিত। কারণ আপনি রাজনীতি করবেন, আপনি আপনার খোলস খুলে রাজনীতি করবেন, আপনি আপনার দলের পরিচয় নিয়ে রাজনীতি, ইজ ভেরি ওকে, দ্যার ইজ নো কন্ট্রোভার্সি। এবং প্যারালালি আপনি খেয়াল করে দেখেন, আবার ওই সময় ধরেন আপনি যখন ছাত্র শিবিরকে গুপ্ত বলতেছেন, প্যারালাল টাইমে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয় কমিটি যখন ছাত্রদল দেয়, সেই কমিটি আবার 1 ঘন্টার মধ্যে নামায় ফেলতে হয়। আবরার হত্যাকাণ্ড, এরকম অনেক হত্যাকাণ্ড আছে, অনেক মারামারি পিটাপিটির অনেক ঘটনা আছে। তো সে জায়গা থেকে ছাত্র রাজনীতিটাকে ওই অর্থে আমার কাছে কখনো সুইটেবল মনে হয় না। কিন্তু বাংলাদেশের বাস্তবতা, যেহেতু ধরেন বাংলাদেশ রাষ্ট্রের আগ থেকে একেবারে 52 থেকে যদি শুরু করেন, প্রত্যেকটা আন্দোলন ক্যাম্পাস কেন্দ্রিক, ছাত্র রাজনীতি কেন্দ্রিক, ইভেন 90 বলেন, তারপরে 24 বলেন, তাই না? তো সে জায়গা থেকে ছাত্র রাজনীতিটাকে আপনি দিনে দিনে ব্যানিশ করতে পারবেন না। প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। এই আয়োজনে আমরা রাজনীতি, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবার চেষ্টা করি এবং প্রতিদিন রাজনীতি অঙ্গন থেকেই আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল কুলি, এবং আজকে আমাদের সঙ্গে আছেন আমার ডান দিক থেকে ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার, রাজনীতি বিশ্লেষক, আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং আজকে আলোচনার বিষয় সংস্কার, সংকট, ছাত্র রাজনীতি। আলোচনায় যাবার আগে একটু জানিয়ে রাখতে চাই, আজকে মায়েদের জন্য বিশেষ দিন। আজকে মা দিবস, পৃথিবীর সকল মায়েদের ভালোবাসা এবং শ্রদ্ধা। একই সাথে রাজনীতি নিয়ে তো আমরা সকলেই কথা বলি। মা দিবসের শুভেচ্ছা যখন জানাচ্ছিলাম, তাহসিন রিয়াজ, আপনাকে দিয়েই শুরু করি। আপনি জেনে থাকবেন যে হামে 352 জন শিশু এ পর্যন্ত মৃত্যুর ঘটনা ঘটেছে, মারা গেছে, এবং উপসর্গ নিয়েও এখনও অনেকেই হাসপাতালে ভর্তি আছে। অনেক নতুন মা এই কারণেই বলছি, হামে যে বাচ্চারা আক্রান্ত হয় তাদের বয়স খুব কম। একদম অনেক মায়েরাই এই মা দিবসেই আজকে তাদের মাতৃত্বের স্বাদটা ভুলতে বসেছে অথবা পায়নি। এই যে এখন এসে 2026 সালে এসে হামে বাংলাদেশের শিশুদের মৃত্যুর মতো ঘটনা ঘটছে, এটা নিয়ে আমরা কতখানি কথা বললাম, কতখানি ব্যথিত হলাম? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। খুবই কনসার্নিং একটা বিষয় দিয়ে আপনি শুরু করেছেন। দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা নিয়ে আমরা কতখানি কথা বললাম, আমার মনে হয় যে এটা নিয়ে আমরা সবাই কথা বলেছি একদম প্রথম থেকেই, এবং বিগত সময়গুলো থেকেই ব্যাক টু ব্যাক আমরা এই কথাগুলো বলেছি, এবং আমরা আমাদের কনসার্নটা খুবই শক্তভাবেই জানিয়েছি। আমি যেই জায়গাটা থেকেই মানে এই আলোচনাটাকে এগিয়ে নিতে চাই, দেখেন, বর্তমানে একটা ফুল ক্যাবিনেট গভর্নমেন্ট রান করছে। এই ক্যাবিনেটের বা এই সরকারের সর্বোচ্চ সক্ষমতা আছে, এবং এই সরকারের ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন কম, যেহেতু তাদের একেবারে ফুল মন্ত্রী পরিষদ দিয়েই যেহেতু তারা সরকার চালাচ্ছেন। আমরা যে ধরনের অবহেলা বা যাই বলি সেটাকে, যে ধরনের অনিয়ম, যার কারণে আজকে আমরা এখানে এরকম একটা ক্রিটিক্যাল একটা মোমেন্টে আমরা আসলে সবাই উপনীত হয়েছে। এই মায়েরা তো আসলে আমাদের মা, আমাদেরই বোন, বা আমাদেরই আত্মীয় স্বজন। তো আসলে আমাদের সমাজের বাইরের বা দেশের বাইরের কেউ না, একেবারে আমাদের ঘরের লোকজন। আমি খুব বেশ কিছুদিন ধরে ইভেন লক্ষ্য করলাম আর কি, যে এই পুরো বিষয়টাকে একটা জাতীয় সংকটের রূপ না দিয়ে পুরো বিষয়কে আমরা দেখলাম যে কিঞ্চিত রাজনৈতিকরণ করতে এবং দোষারোপের রাজনীতিতে জিনিসটাকে নিয়ে যেতে। কে করলো, কার দায়, অবশ্যই সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। কিন্তু দেখেন, ধরেন আপনি বিগত 15-20 দিন সময় কাটিয়েছেন, কিন্তু 20 দিনই আপনি দায় নিয়ে আলোচনা করেছেন, কার দায়, অমুকের দায়, অমুকের দায়, অমুকের দায়। আমার মনে আছে, আমি এরকম একটা টক শোতে আজকে থেকে মনে হয় 2 সপ্তাহ আগে বা আরও আগে হওয়ার কথা, আমি সেই দিন খুব শক্তভাবে বলেছিলাম যে দেখেন,
এই যে আমরা বল পাস করছি এরকম একটা সেনসিটিভ ইস্যু নিয়ে আমরা কেন এই দায়ীদেরকে আমরা আইনের আওতায় আনছি না? আপনি কি মনে করেন যে বিরোধী দলে আসলে ধরেন সংসদেও নানা রকম কথা হলো, সংসদে নানা বিষয় নিয়ে কথা হলো, হাস্যরসের চিত্র হলো, ভালো সব কিছু নিয়ে কথা হলো ভালো, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে হাম নিয়ে বা এই প্রসঙ্গে কতটুকু গুরুত্ব সহকারে কথা হয়েছে তাসনিম রিয়াজ? সরকার দল থেকে গুরুত্ব সহকারে কথা হয়েছে? আমি আপনার দলের কথা বলছি। সরকারি দল থেকে হয়েছে কিনা? আমার দল তো আমি সব জায়গায় কনসার্ন জানিয়েছি। ইটস নট ইন দিস, মানে আপনি এবং আপনারা কি খুশি আপনারা যে কথাটা? দেখেন, এটা বাইনারি কোশ্চেন, এটা খুবই বাইনারি কোশ্চেন। আচ্ছা, আপনার কি মনে হয় এই সিচুয়েশনে মানে যার ন্যূনতম মানসিকতা আছে, মানবিকতা আছে, তার খুশি হওয়ার উচিত? মানে অবস্থানের কথা বলছি, প্রোটেস্টের কথা বলছি। নো ওয়ান ইজ হ্যাপি। আজকে আমাদের সংবাদ সম্মেলন হয়েছে, আমাদের সংবাদ সম্মেলনে বিষয়বস্তু ছিল স্থানীয় সরকার। কি বিষয়বস্তু ছিল? স্থানীয় সরকার, নির্বাচন। সেখানেও আমরা হামের বিষয় নিয়ে কনসার্ন জানিয়েছি। কেন জানিয়েছি বলেন তো? আমি তো সেই টপিককে অ্যাভয়েড করতে পারতাম। স্থানীয় সরকারের ইস্যুতে আমি কেন হামের কথা বলতে যাব? আমরা আমাদের জায়গা থেকে আজকেও কনসার্ন জানিয়েছি। এবং আমি যে কথাটা বলছিলাম শেষ করতে পারলাম না। দেখেন, এটা খুবই ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনি যদি আরও এরকম করে যদি আরও 1 মাস দায়ের রাজনীতিটা করেন, রেদার এর থেকে ভালো কি এটা না? আপনি এটা করলে কি বেশি খুশি হবেন না যে আগামীকালকেই আপনি এটাকে নিয়ে হচ্ছে মানে একটা তথ্যভিত্তিক রিপোর্ট তৈরি করবেন এবং ওই রিপোর্টের ভিত্তিতে ওই সময়টাতে যার দায়িত্বে এই পুরো কার্যক্রমটি পরিচালিত হয়েছে তাকে আপনি আইনের আওতায় নিয়ে আসবেন বা তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন? আপনি নিশ্চয়ই এটা চান। একদম চান তো অবশ্যই। কিন্তু আচ্ছা, কেন এটা হলো না বিগত 1 মাস 1.5 মাস ধরে? হামের পরিস্থিতি কবে থেকে খারাপ হওয়া শুরু করেছে বলেন তো? মাসখানেক ধরে তো মাসখানেক ধরে। আচ্ছা, কেন হলো না আমাকে বলেন। কি লিমিটেশনস আছে এই সরকারের? কেন অ্যারেস্ট? তারা পালিয়ে গেছে? এই ধরনের কার্যক্রম যে কোনো একজন আমরা গত বছর শেষ করি, এই ধরনের কার্যক্রম যে কোনো একজন সচিব, যুগ্ম সচিব বা উপসচিবের মানে আন্ডারে চলে, কিন্তু রাকিব ভাই না জানার কথা না, একজন সচিবের আওতায় চলে। এটা স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্র, মানে ওই অধিদপ্তরের কোন একটা পার্টের একটা অংশ আর কি। তাহলে এরা তো পালায় যায়নি। এবং সরকারের কতদিন আগের কথা? মানে এটা কি অনেক পুরাতন অতীত? পুরাতন অতীত তো না, কতদিন আগের কথা? 1 বছর 2 বছর আগের কথা। আপনার এটা কি বের করা খুব কঠিন? আপনি বের করলেন না কেন? আপনি কি সরকারকে কখনো এরকম ভাবে প্রশ্ন করেছেন? করেন নাই তো? প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করেছে মানে এই বিষয় নিয়ে যতবার কথা হয়েছে আমি আমার অনুরোধ করবো যে আপনি সরকারকে স্পেসিফিক কোশ্চেন করেন যে হোয়াট ইউ ডিড বিগত 1 মাস। আপনি কেন স্পেসিফিক এই সচিবের নাম আপনি প্রকাশ করলেন না? একটু আমি শেষ করি। কেন আপনি এই সচিবের নাম, আপনি কেন এই যে দোষারোপের রাজনীতিটা করতেছেন, বল পাসিং এর রাজনীতি করতেছেন? আপনি বল পাসিং এর রাজনীতি করতেছেন, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে না। আপনি যে কনসার্নটা দিয়ে শুরু করলেন, আপনি একজন সচিব, যেই সচিবের আন্ডারে এই কার্যক্রম পরিচালনা হচ্ছে, তার নাম কেন প্রকাশ করেন নাই? যেই স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তৎকালীন সময়, তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। আমরা তো বলি নাই যে তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যাবে না। আমরা বলছি, কোথাও বলছি? দেখাইতে পারবেন? নো ওয়ান। এবং আমি আপনাকে দেখেন, এই পুরো আমার কাছে খুব ডেটা ছিল। আমি আসলে আপনি জায়গাটাকে খুবই ইমোশনাল জায়গায় আমাকেও নিয়ে গেছেন। আজকে মা দিবস, যে মায়েরা তাদের বাচ্চাকে কোলে নিয়ে আজকে হাসপাতালে কতরাচ্ছে, এটা তো আমাদেরকেও কষ্ট দেয়। আমাদেরকে কষ্ট দেয় না? কিন্তু ওই যে বিগত 1 মাস ধরে আপনি যা শুনছেন আমরা তাই শুনছি। তমুকের দোষ, তমুকের দোষ, তমুকের দোষ। কার দোষ? আমরা কি 50 বছর আগের কোনো ইস্যু নিয়ে কথা বলছি না তো? আমরা একটু জানবার চেষ্টা করি। রাকিব আল হাসান, আপনি একজন ডাক্তার, আপনি আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন, সেই সাথে আপনি রাজনীতিও বিশ্লেষণ করে থাকেন। একটু বলবেন যে হামের যে সার্বিক পরিস্থিতি, এই দোষটা আসলে বল পাসিং এর রাজনীতি করছে কিনা, সরকারের কি করার ছিল? আমরা জানি আইসিইউর অভাবের কথা জানি, আমরা চিকিৎসা ব্যবস্থার ভঙ্গুর অবস্থার কথা জানি, এছাড়াও আর কি করতে পারতাম আমরা? আর যদি কিছুই না করতে পারতাম, তাহলে তাহসিন রিয়াজ যে প্রশ্নটা রাখলো যে যারা আসলে এই অবস্থার সাথে জড়িত তাদেরকে এখনো কেন আইনের আওতায় আনা যাচ্ছে না? অ্যাটলিস্ট আমাদের কাছে সামনে এনে দেন এরা এই সচিব ছিল। আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আইনের আওতায় আনা, দোষারোপ করা, এটা প্রকাশ করা, এটা ডিফারেন্ট চ্যাপ্টার। পলিটিক্যাল বলেন, আইনের বিধি বলেন, বাট সরকার কি করছে, আমি কি করছে সেটা একটু ব্যাখ্যা দিই আপনাকে। কারণ 5 এপ্রিল থেকে 9 মে গতকাল পর্যন্ত মাত্র 34 দিনের মাথায় সরকার 9 মাস থেকে বাচ্চাদেরকে টিকাটা দেওয়া হয়। 9 মাস এবং 15 মাসে। এটা ইপিআই শিডিউলের একটা ভ্যাকসিন টিকা, MMR। প্রথমে ছিল MR, মিজেলস এবং রুবেলা। পরবর্তী সময় মিজেলস, মাম্পস এবং রুবেলা, এই 3টা ভ্যাকসিন একসাথে দেওয়া হয় আর কি। তো এই বাচ্চা শিশুদেরকে 9 মাস থেকে 5 বছরের বাচ্চা শিশুদেরকে 98% কাভারেজ কিন্তু হয়ে গেছে আমাদের। তো এই সরকাররা কী করবে? 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, গত 3 দিন আগেও 15 লক্ষ ডোজ চলে এসেছে। সুতরাং টিকা নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই। সংকটটা হচ্ছে অন্য জায়গায়। সংকটটা হচ্ছে কি, ধরেন এটা একটা হাইলি কমিউনিকেবল ডিজিজ। ধরেন এটা হচ্ছে একদম কোভিডের মতো।
একদম। আমরা হার্ড ইমিউনিটির একটা টার্ম আছে আমাদের কমিউনিটি মেডিসিনে, সেটা হচ্ছে কি আমাদের এক ধরনের কমিউনিকেবল ডিজিজ যখন ছড়িয়ে পড়ে তখন 70%, মিনিমাম 70% হলে আমরা ধরে নিই যে ওই এরিয়াটা কাভারেস্ট হয়ে গেছে। ইভেন আপনি যদি খেয়াল করে থাকেন, আমাদের কোভিডের পরবর্তী যখন টিকা দেওয়া হলো, আমরা কিন্তু 16 কোটি 18 কোটি মানুষ কিন্তু টিকা নেয়নি, কিন্তু হার্ড ইমিউনিটি ডেভেলপের কারণে তো এটা কাভারেজ দেওয়া গেছে। তো এখন হচ্ছে কি ধরেন এই হামের বিষয়টা হচ্ছে কি ধরেন যখন এটা হাইলি কন্টাজিয়াস, এক্ষেত্রে হামের ক্ষেত্রে বলা হয় 90 থেকে 95% যদি আপনি ভ্যাকসিনেটেড হন তখন এটা মোটামুটি সেফ। মানে হাসিনার আগ পর্যন্ত 4-5 বছরে প্রায় 90-এর আশেপাশে ছিল। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে কি ধরেন আমাদের বিরোধী দলরা মনে হয় এটা খুব সলিডলি আইডেন্টিফাই করতে পারে না। সমস্যাটা হচ্ছে কি পুরো দায়টাই ইউনূস সরকার আমলে যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, 100-এ 1000% দায় তার, এখানে অন্য কারো কোনো দায় নেই। দেখুন এখানে কিন্তু সমস্যা হচ্ছে কি ধরেন আমাদের বিরোধী দলে যারা পলিটিক্স করে, ধরেন ওনারা আসলে যেহেতু এই জিনিসগুলো খুব টেকনিক্যাল ব্যাপার স্যাপার, আমার ধারণা যে মাঠে বক্তৃতা দিচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো টেকনিক্যালি হ্যান্ডেল করা উচিত এবং টেকনিক্যালি আলাপ আলোচনাগুলো তোলা উচিত। যেমন গতকালে নাহিদ ইসলাম বলতেছে, কোথায় জানি দেখলাম যে হামের টিকা এটা দোষারোপ, উনি যে কথা বললো বল পাসের রাজনীতি, এই সরকারকে এটা দায় নিতে হবে। এই সরকার কোনো দায় না, কোনো কিছু নাই, সরকার কীভাবে ম্যানেজ করতেছে সেটা আপনি দেখেন। কিন্তু আনফর্চুনেটলি হয়েছে কি ধরেন মানে যারা এখন এটা আক্রান্ত, এখন পর্যন্ত 30 থেকে 35 শিশু আক্রান্ত। আমরা চাই বা না চাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করলে আমরা অনেককে লাইফ সেভ করতে পারবো না, এটা হচ্ছে বাস্তবতা। কারণ আমরা কোভিডের সময় দেখেছি, কারণ আপনি আক্রান্ত হয়ে গেলে কিছু করতে পারবেন না। ইভেন এই যে এখন আমাকে প্রশ্ন করতে পারে যে 98% তো ভ্যাকসিনেটেড কাভারেজ হয়ে গেলো, তাহলে কীভাবে আক্রান্ত হচ্ছে? 98% কাভারেজ হয়ে গেলেও আপনার যে বডিতে ইমিউনিটি ডেভেলপ করতে একটা সার্টেন টাইম লাগে, তাই না? এবং আবার যারা আক্রান্ত হয়েছে তাদের একটা ইনকিউবেশন পিরিয়ড আছে 10 থেকে 12 দিন। সুতরাং সেক্ষেত্রে ধরেন এই মুহূর্তে আসলে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এবং আরেকটা আপনাকে যোগ করি আমি, 5 এপ্রিল সরকার যেগুলো হাইলি রিস্ক জোন সেই জায়গাগুলোতে ভ্যাকসিন বেশি পাঠাইছে। 18 তারিখ থেকে পুরো বাংলাদেশে এই উত্তরগুলো আমাদের জানা, এই ইনফরমেশনগুলো আমরা জানা, এগুলো আমরা জানি। কিন্তু যে প্রশ্নটা তাহসিন রিয়াজ রাখলো যে এখনো পর্যন্ত কাউকে কেন এই, আচ্ছা আমি সরকার কি করছে সেটা আমি আপনাকে দিলাম। সরকার কি করছে সেটা আমরা জানি না, মোটামুটি। ওইটা আমিও জানি, আমিও বলতে Right, পারতাম right, আপনাকে সেটা জানি। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন এই জায়গাটা থেকে আমরা মানে এত বড় একটা ক্রাইসিস, সে জায়গা থেকে ধরেন সরকার মানে যারা দোষারোপ, আমার মনে করি যে সরকার অন্তত একটা নিন্দা প্রস্তাব করা উচিত, একটা শোক প্রস্তাব করা উচিত, কিছু না পারলে ইভেন যারা দোষী এক্ষেত্রে। ধরেন আমি এটাও দেখলাম অনেকে আমার এটার সাথে বলতেছে হাসিনার ইপিআই শিডিউল দায়ী। ভাই হাসিনার আপনি 1000টা সমালোচনা করতে পারবেন, কিন্তু আমার কথা হচ্ছে কি হাসিনা অন্তত একটা ভালো কাজ করছে, যে সেটা হচ্ছে কি বাংলাদেশের ইপিআই শিডিউল ব্যবস্থাটা একটা জায়গা দাঁড়িয়ে গেছিল। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি আমাদের যারা মেডিকেল আমরা পড়ি এমবিবিএস, আমাদের 3rd ইয়ার একটা সাবজেক্ট আছে কমিউনিটি মেডিসিন, এবং আমাদের ভিজিট থাকে। এবং এই ইপিআই যারা সেন্টারগুলো, এগুলোতে আমাদের একটা ভিজিট থাকে, কীভাবে ভ্যাকসিন টেক্সিন কোল্ড চেন মেনটেন করে, এগুলোতে আমাদের একটা ভিজিট থাকে। তো আমরা সেটাও দেখেছিলাম, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। তো সেই জায়গা থেকে আসলে সরকার, আমার ধারণা যে সরকার এই পলিটিক্সের মধ্যে যেতে চায় না, কারণ সরকারের মেইন কনসার্ন ছিল, কারণ এই যে আপনি এখন কোন পলিটিক্সে যেতে চায়নি সরকার, মানে সরকার এই পলিটিক্স দিতে চায় না যে দোষারোপের রাজনীতি কিংবা হচ্ছে কি, আমার ধারণা এটা আমার নাহলে সরকার কেন ওদেরকে সামনে আনলো না? কারণ হচ্ছে ধরেন যারা এটার জন্য দোষী, বিশেষ করে ইউনূস সরকার আপনি ব্যক্তিগতভাবে, আপনি তো একজন রাজনীতি বিশ্লেষক, যে আমি বলি আপনাকে, ধরেন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, ধরেন সরকার এই যে পুরো দায়টা কিন্তু পুরো ইউনূস সরকার আমলে যে ম্যানেজমেন্টে ছিল, বিশেষ করে এখানে ধরেন স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন উনি একেবারেই নন মেডিকেল একজন পার্সন। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন এখানে যে বিশেষ সহকারী ছিলেন, ইভেন ওনাদের একটা বিশাল টিম ছিল। কিন্তু মানে এত বোকামি কাজ করার কথা না, কারণ হচ্ছে ধরেন ওনাদেরকে পার্সোনালি আমরা চিনি, এত কিছু করলো, ধরতেছেন না প্রমাণ কেন? আছে, আমার কথা তারপরে আসতেছি আমি সেটাতে। ধরেন না, আমরা ধরলে খুশি হই, আমি তো খুশি হই, আমি তো চাই ধরে আনো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন সরকার এক্ষেত্রে কেন চুপ আমি জানি না কি কারণে। আমার ধারণা যে সরকার হয়তো এটা হয়তো ফিল করতেছে কিনা আমি এটাও জানি না, বাট আমার পারসেপশন। আপনি লেখালেখি করেন, আপনি লিখেছেন এটা নিয়ে কোথা দিয়ে? আমি হামনি লিখছি, আমি লিখছি হামের। এখন এই বিষয়টা যে যেটা আপনিও মনে করছেন ব্যক্তিগতভাবে, আমি লেখালেখি জায়গা আপনি যেহেতু বলছেন আমি বলে আপনাকে, সরকারে যারা ব্যস্ত থাকেন তারা নানা কাজ নিয়ে ব্যস্ত থাকেন, নানা বিষয় তাদের দেখতে হয়। ইউথ লিডার যারা রাজনীতি বিশ্লেষক, অপোজিশন, তাদের লেখায়, তাদের কথায় অনেক ইম্পর্টেন্ট কনসার্ন অনেক সময় সামনে চলে আসে। অতীত আসে না যে তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন আমি আপনাকে যেটা বলতেছিলাম, আমার বটম লাইন হচ্ছে ধরেন আমার ধারণা যে সরকার যেহেতু এই বিপদটা সরকারের ঘাড়ে চলে আসছে, ডেফিনেটলি আমি একটা ঝামেলা করে গেলে পরবর্তী যিনি গভর্নমেন্ট আসবে তার দায়টা নিতে হবে, কারণ সরকার তো জিরো থেকে শুরু করে নাই, তাই না? এখন সেই জায়গা থেকে সরকার, আমার ধারণা যে সরকার হয়তো এটাতে বেশি ফোকাস ছিল যে আপাতত আমরা কিভাবে টিকাটা সাপ্লাই দিতে পারবো। সরকার হয়তো দোষারোপে বা কাউকে ধরে আনা বা কাউকে বিব্রত করা পরবর্তী সরকারে, আমার ধারণা আমি জানি না সরকার নিজের দোষ, মানে যার দোষ তাকে ধরার জন্য আসলে তার বিব্রত হওয়ার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, সুযোগ নাই। মানে হয়তো সরকার চায় না যে এই ধরনের কোনো বিব্রত পরিস্থিতিতে যায়, কিন্তু আমার ধারণা যেটা সরকার কিছু না পড়ুক অন্তত
একটা শোক প্রস্তাব, একটা নিন্দা প্রস্তাব, কিংবা যিনি এখনকার আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি জাতির উদ্দেশ্যে নিয়ে একটা ব্রিফ করুক, আমি ওই লেভেলে কোনো ব্রিফও দেখিনি। কারণ এই তথ্যগুলো যে আমি দিছি, এই তথ্যগুলো আমার ধারণা যে অনেক মানুষ জানে না, ইভেন বিএনপি নেতাকর্মীরাও অনেক মানুষই জানে না, অনেক মানুষই জানে না, তাই না? তো সেই জায়গা থেকে ধরেন আমি এই তথ্যগুলো তো আমার দায়বদ্ধ জায়গা থেকে আমি ইউনিসেফ, সায়েন্স সায়েন্স যে ম্যাগাজিনের রিপোর্ট, কিংবা যারা বাংলাদেশি ইউএন এর যিনি রিপ্রেজেন্টেটিভ আছে তার ইন্টারভিউ আমি দেখলাম, তার বক্তব্য আমি দেখলাম, ইভেন তাকেও আমি একটা মেল করেছি। এবং তার সায়েন্সে যে তিনি ইন্টারভিউটা দিয়েছেন, তিনি একটা কথা বলেছেন যে ফর গড সেক প্লিজ ডোন্ট ডু দিস। কারণ হচ্ছে কি, এই সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ওপেন টেন্ডার দিয়েছিল। তারা এটা বলেছিল আপনারা যদি ওপেন টেন্ডার দেন তাহলে এটা লেন্দি হয়ে যাবে, 12 মাস হয়ে যাবে। এই 12 মাস লেন্দির জায়গায় 3 থেকে 6 মাস লেন্দির কারণে আমাদের টিকা গ্যাপটা ছিল। সুতরাং আমি মনে করি যে একটা সিরিয়াস কনসার্ন, আমরা চাই বা না চাই সামনে আমাদের আরো অনেক শিশুকে হারাতে হবে, কিন্তু আমি মনে করি যে যারা দোষী, প্রকৃত দোষী তাদেরকে সরকার শাস্তির আওতায়, বিচারের আওতায় আনুক, না হলে একটা দৃষ্টান্ত স্থাপন হবে। একদম একদম। এবং আমার একটা ব্যক্তিগত আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাজনীতি করেন, আপনাদের লেখা মানুষ দেখে, আপনাদের কথা মানুষ শুনে, আপনারা দয়া করে লিখুন। জি জি, আমি আমার জায়গায় বলতেছি, আমি আমার জায়গায় রাজনীতি সবকিছুকে আলাদা করে প্লিজ এটা জন্য এই প্ল্যাটফর্মে কথা বলুন। আমি আজকে না, আমি আপনাকে বলি, আমি এই পর্যন্ত যত জায়গায় টকশো করেছি সব জায়গায় একটা কথা বলেছি। ইভেন আমিও এক মাস আগেও বলেছি যে আপনারা আমি একটু বলি, ধরেন কথা হামির ইস্যু নাই, আমি কিন্তু হামির ইস্যু টাই না ইচ্ছা করে, কথা হামির ইস্যু না, জ্বালানি ইস্যু চলতেছে, আমি হামির ইস্যুটা এটা আসলে রাজনীতির জায়গা না, এটা আসলে বিচারের জায়গা। এই জায়গাটায় আসলে মানবিকতার জায়গা। দিস ইজ দি থিং। এই কথাটা আমি এর আগে বলেছি যে দেখেন, এটাকে একটা হেলথ ক্রাইসিস হিসেবে আপনি ঘোষণা করেন। একদম। ইটস নট অ্যাবাউট বিরোধী দল, নট অ্যাবাউট গভর্নমেন্ট দল। আমি বারবার এই কথাটা বলেছি। তারেক রহমান আপনাদেরকেও বলবো, সমালোচনাকে আলাদা রেখে, সমালোচনাকে আলাদা করে আপনাদেরকেও বলবো এটা নিয়ে আপনারা লিখুন, কথা একই সাথে আমি টেকনিক্যাল বিষয়টা 10 সেকেন্ড শেষ করি। টেকনিক্যাল বিষয়টা যদি আমি উঠালাম, এক্ষেত্রে আমি মনে করি যে টেকনিক্যাল অপিনিয়নের যে জায়গাটা, ধরেন আমি খুব দুঃখ পেয়েছি কথাটা শুনে। আপনাদের নেতা সার্জিস আলম তিনি একটা টিভি টকশোতে বলতেছেন যে সরকার আছে হামির টিকা নিয়ে ব্যস্ত, সরকার জুলাই সনদ নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। আবারও আমরা সমালোচনার রাজনীতিটা না করি, সমালোচনার রাজনীতি না, আপনি সরকারকে তাসিম ভাই যে কথাগুলো বলছে আমি চাই যে এই ধরনের কথাগুলো বলা হোক। ওই আপনি বলতেছেন, আপনি এটার সাথে আবার হচ্ছে কি ধরেন হামের টিকার তুলনা করতেছেন জুলাই সনদের সাথে, যে সরকার জুলাই সনদ। রাকিবুল হাসান আজকে সমালোচনা, না আমি সমালোচনা করতে চাই না, সমালোচনা করতে চাই না, কিন্তু আমার কথা হচ্ছে কি আপনি যখন টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবেন, অ্যাপ্রোপ্রিয়েট হিট অফ দ্য মোমেন্টটা আঘাত করতে হবে। মানে এখনই যখন আসলে হেঁটে আসছিলাম নিউজরুম থেকে, এখনো একজনের মৃত্যুর খবর শুনে এসেছি, এটা আসলে মানসিকভাবে মানে যে কারোর জন্য পীড়া, সেটাই। একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আমরা আলোচনা করব রাজনীতি নিয়ে। দর্শক সঙ্গেই থাকবেন, বিরতির পর দেখা হচ্ছে। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আরো একবার আমন্ত্রণ আপনাকে আলোচনার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার রাকিবুল হাসান, সেই সঙ্গে আছেন তাহসিন রিয়াজ। আলোচনার আজকের বিষয় হচ্ছে সংস্কার, সংকট এবং ছাত্র রাজনীতি। রাকিবুল হাসান, আপনার কাছে আসি। 24-এর পর, অর্থাৎ গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ ভেবেছিল এবার গণতান্ত্রিক যে অধিকার তার উত্তরণ হবে, সাধারণভাবে মানুষ কথা বলতে পারবে, রাজনীতি হবে উন্মুক্ত, ছাত্ররা দেশকে প্রতিনিধিত্ব করবে, সেই সব কিছু। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতির অবস্থা একটু ভিন্ন। বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি এক ধরনের না করার একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। কেউ কেউ চায় না, কেউ কেউ এটা নিয়ে নানা রকম আন্দোলনে নামছে। কি অবস্থা বাংলাদেশের রাজনীতির তাহলে? আপনাকে আবার ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি চায় না, এটা একটা গ্রুপ বলে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ধরেন 5ই আগস্টের পরে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারপরে আমরা বিভিন্ন ক্যাম্পাসে এই আন্দোলনটা দেখলাম, বিশেষ করে বুয়েট, কুয়েট, আরও অনেকগুলো ক্যাম্পাসে এটা দেখলাম। এবং ইন্টারেস্টিং বিষয়, অনেক আবার এটা নিয়ে একটা হাতাহাতি মারামারি ঘটনা ঘটেছিল সম্ভবত কুয়েটে মনে হয়। তারপরে ইন্টারেস্টিং বিষয়, আবার কয়েকদিন পরে দেখা গেল যারা এই আন্দোলনগুলোকে লিড করতেছে, যে আমরা ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চাই না, এই চাই না, সেই চাই না, পরবর্তী কিছুদিন পরে দেখা গেল জামাত শিবিরের কমিটিতে ওদের নাম আসতেছে এবং পত্রিকার নিউজ হচ্ছে অমুক বেরিয়ে আসলেন, অমুক সামনে আসলেন, অমুক প্রকাশ্যে আসলেন। তো এটা তো আসলে মানে এটা আসলে কোন জায়গায় যায় ঠেকে জানি না আমি। ধরেন পার্সোনালি আমি কখনো, যেহেতু আমি ইন্টারন্যাশনালি প্রায় 10 বছরের বেশি আমি ইন্টারন্যাশনাল ইউথ লিডারশিপ কনসেপ্ট নিয়ে কাজ করি, তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে ছাত্র রাজনীতির অনেক অবদান আছে ডেফিনেটলি। কিন্তু আমরা আমাদের ক্যাম্পাসগুলোকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে জায়গায় দেখতে চাই, ধরেন আবরার হত্যাকাণ্ড, এরকম অনেক হত্যাকাণ্ড আছে, অনেক মারামারি পিটাপিটির অনেক ঘটনা আছে। তো সেই জায়গা থেকে ছাত্র রাজনীতিটাকে ওই অর্থে আমার কাছে কখনো সুইটেবল মনে হয় না। কিন্তু বাংলাদেশের বাস্তবতা, যেহেতু ধরেন বাংলাদেশ রাষ্ট্রের আগ থেকে একেবারে 52 থেকে যদি শুরু করেন, প্রত্যেকটা আন্দোলন ক্যাম্পাস কেন্দ্রিক, ছাত্র রাজনীতি কেন্দ্রিক, ইভেন 90 বলেন, তারপরে 24 বলেন, তাই না? তো সে জায়গা থেকে ছাত্র রাজনীতিটাকে আপনি দিনে দিনে ব্যানিশ করতে পারবেন না। কিন্তু রাজনীতি হয়তো হবে উন্মুক্ত। এখানে আপনি উন্মুক্ত রাজনীতির মাঝখানে যদি গুপ্ততার চর শুরু হয়, এবং গুপ্ততার বিষয়টা খুব ডেঞ্জারাস জিনিস। ধরেন আপনি
শুধু নিজের খোলসটা বন্দি করো না, আপনি কিন্তু আরেকটা দলের ভিতরে ঢুকে তার মেকানিজম, তার রাজনীতিটাকে নষ্ট করতেছেন। তো সুতরাং রাজনীতিটা এই কারণে আমি মনে করি, ধরেন এখনো সরকারের, আপনি যে প্রশ্ন করেছেন, সরকারের পক্ষ থেকে কিন্তু এই কথা কখনো বলা হয় নাই যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি চলবে না। এটা একটা গ্রুপ বলে, আবার সেই গ্রুপটা কয়েকদিন পরে আবার নিজের খোলসটা খুলে সামনে আসে। সুতরাং আমরা মনে করি যে রাজনীতিটা হবে উন্মুক্ত, এবং যারা যারা মানে ট্রেডিশনাল রাজনীতি করে, রাজনীতির এক্সারসাইজ করে, তারা যেন উন্মুক্ত কমিটি থাকে তার, যাদের যাদের নিবন্ধন আছে তারা যারা উন্মুক্ত কমিটি থাকে। কারণ এটা কোনো নিষিদ্ধ কোনো সংগঠন না, নিষিদ্ধ সংগঠন হলো অন্য হিসাব, তাই না? এখন নিষিদ্ধ সংগঠন তো রাজনীতির অধিকারে নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যারা মেইন স্ট্রিম পলিটিক্স করে, প্রত্যেকটি দল কিংবা সংগঠন, সামাজিক সংগঠন বলেন, সবারই একটা উন্মুক্ত পরিবেশ থাকা উচিত এবং উন্মুক্ত থাকা উচিত। আপনি দেখেন কিছুদিন আগে তিতুমির কলেজে দেখলেন বোরকা পরে আন্দোলন করতেছে যে তারা চায় না, আবার 10 দিন শেষ করি, সেখানে আবার বলে যে হলের রাজনীতি চাই না কিন্তু ক্যাম্পাসের রাজনীতি চাই। তো এটা আবার কেমন জিনিস? সুতরাং আমার কাছে রাজনীতি যদি থাকতে হয়, ওপেন রাজনীতি থাকতে হবে, সবার জন্য রাজনীতি উন্মুক্ত পরিবেশ থাকবে। তাহলে হয় কি, ধরেন রাষ্ট্রে গুপ্তচর ভিত্তি কিংবা রাষ্ট্রকে আনস্টেবল করার কোনো মানে ইন্টেনশন থাকবে না। কারণ একটা সরকার কিন্তু জননিরাপত্তার পাশাপাশি তার এক্সটার্নাল সিকিউরিটির বাইরে তার ইন্টারনাল সিকিউরিটি খুব জরুরি। সুতরাং এটা তার ইন্টারনাল সিকিউরিটির জন্য হ্যাম্পার করে। ধন্যবাদ আপনাকে। তাহসিন রিয়াজ, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিখেছেন, গুপ্ত সংগঠন শিবিরে তাদের গুপ্ত শাখার কর্মীদের লেলিয়ে দিয়ে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য মব সৃষ্টি করেছিল বিভিন্ন ক্যাম্পাসে, আর যারা এই মবের নেতৃত্ব দিয়েছে পরবর্তীতে তারাই গুপ্ত সংগঠনের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। শিবির গুপ্ত রাজনীতি করে রাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলছে। আপনার মতামত জানাবেন। ছাত্র রাজনীতি তাহলে কারা বন্ধ করতে চায়? শিবির কি আসলে এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা? দেখেন, এটা আসলে আমরা তো ছাত্র রাজনীতি থেকে অনেক দূরে চলে আসছি, ইনফ্যাক্ট লম্বা সময় আর কি। এটা আরও ভালো হইতো ছাত্র রাজনীতির দুজন সরাসরি যারা পার্টিসিপেটর তারা যদি এটার উত্তরটা দিতেন। তবে দেখেন, ছাত্র রাজনীতি নিয়ে বর্তমানে যে আসলে যেই পরিস্থিতিতে আমরা এসে উপনীত হয়েছি, আপনি আসলে যাকে গুপ্ত বলছেন, আপনি কখন সারপ্রাইজ হবেন? ধরেন আপনি আমাকে গুপ্ত বলেন, সাপোজ, কারণ আমি আপনাকে ধরেন ডেট ধরে ধরে যদি বলি যে হাসিনা রেজিমের সময় অমুক দিন তোমার অফিসের অমুক জায়গায় বসে তোমার সাথে মিটিং করছি, আমি যদি আপনাকে বলি যে 2023 সালে একসাথে আমরা প্ল্যানিং করে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করছি, আমি যদি আপনাকে বলি বিরোধী দলের তৎকালীন সময়ে বিরোধী দলের ডাকা হরতালে পল্টন থেকে কারা মিছিল করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কোন পয়েন্টে মিছিল করবে, ছাত্র শিবির কোন পয়েন্টে মিছিল করবে, এগুলো সব আমরা প্ল্যানিং করে করতাম। এবং আমরা যদি দেখি ছবিও আবার আমরা যখন দেখি যে ওই সময়টাতে আপনারা একসাথে বসে মিটিং করছেন, প্ল্যানিং করছেন, তখন আমরা আসলে কনফিউজড হয়ে যাই যে এটা কিভাবে গুপ্ত হয়, গুপ্ত এইভাবে কিভাবে থাকে। তারপরেও শিবিরের, এটা আমরা বারবার বলেছি, দেখেন শিবিরের রাজনীতিতে এই ধরনের পার্টিসিপেশন যদি সত্যিকার অর্থে এভিডেন্ট হয়, তারা যদি দেখাইতে পারে, এটা বন্ধ হওয়া উচিত। কোনো কারণ নেই এটা বন্ধ হওয়ার, মানে না হওয়ার, অবশ্যই বন্ধ হওয়া উচিত। কারণ আপনি রাজনীতি করবেন, আপনি আপনার খোলস খুলে রাজনীতি করবেন, আপনি আপনার দলের পরিচয় নিয়ে রাজনীতি, ইজ ভেরি ওকে, দ্যার ইজ নো কন্ট্রোভার্সি। এবং প্যারালালি আপনি খেয়াল করে দেখেন, আবার ওই সময় ধরেন আপনি যখন ছাত্র শিবিরকে গুপ্ত বলতেছেন, প্যারালাল টাইমে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয় কমিটি যখন ছাত্রদল দেয়, সেই কমিটি আবার 1 ঘন্টার মধ্যে নামায় ফেলতে হয়। এটা এভিডেন্ট। 1 ঘন্টার মধ্যে কেন নামায় ফেলতে হয়? কারণ ওই কমিটির ভিতরে ছাত্রদলের তৎকালীন সময় ছাত্রলীগের পোস্টধারী লোকজনের নাম বের হয়, একাধিক, একটা দুইটা না, একাধিক। আবার সিমিলার ধরেন বিভিন্ন জেলা শাখায়, বিভিন্ন কিছুদিন আগে বোধহয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বা কোনো একটা শাখার কমিটি, ওই কমিটি দেওয়ার পর ওই কমিটিতে দেখা গেলো 11 থেকে 12 জন একদম লিস্টেড নাম করা বের হলো। এখন দেখেন প্রবলেমটা অন্য পয়েন্টে, প্রবলেমটা যেটা প্রবলেম শুড বি আইডেন্টিফাইড। দৌলতপুরের ঘটনাটা আপনি জেনেছেন, একদম সারা দেশে পীর সাহেবকে মেরে হত্যা করা হয়েছে, দৌলতপুর নিয়ে একেবারে ডিটেইল একটা রিপোর্ট করা হয়েছে, ছবি দিয়ে প্রধান আসামি করা হয়েছে জামাতের একজনকে, ওই যে দোষারোপের রাজনীতির গেমটা। কিন্তু দেখেন, আমি নাম ধরে ধরে বলি, ছাত্রদল নেতা জুবায়ের প্রথম পোস্ট দিছে, এটা কিন্তু এভিডেন্ট, আমি আমার কোনো কথা বলবো না, একদম ডেটা। এরপর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এরা মিলে ঝিলে সেখানে গিয়ে ছাত্রদল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এরা পার্টিসিপেট করছে অ্যাক্টিভলি, মারুফ, বকুল, জুবায়ের, মিঠুন। এবং 18 মিনিটে ওই সময় যে লাইভ করতেছিল সেই ভদ্রলোকের নাম জুবায়ের, ছাত্রদলের পোস্টেড কর্মী, এবং সুজন এবং আরও যারা সবাই মিলে ঝিলে এই হত্যাযজ্ঞে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না। আমি আপনাকে একটা খুব সরল প্রশ্ন করি, এরা দেশে আছে না, পাকিস্তান চলে গেছে না, ইন্ডিয়া চলে গেছে? দেশে আছে তো, এদেরকে গ্রেপ্তার করা হলো না কেন? ছবি দেখেন নাই আপনি, পত্রিকায় দেখেন নাই ছবি? সবাই দেখছি আমরা। মানে এটা মানে সত্যি হাসি আসে। গুপ্ত করেন, গুপ্ত বলেন, আমার কোনো সমস্যা নেই, তারা গুপ্ত বলবেনি, আমার তো দ্বিমত নেই, আমার গায়ে লাগারও কোনো কারণ নেই। কিন্তু এই যে নাম ধরে ধরে ছবি তুলে যখন আপনি এই ধরনের ডেটা বেসিস রিপোর্ট হয়, এরপরও ধরেন না কেন? এবং আমি আপনাকে, এখন আপনি গুগল করেন, এখন
আপনি দেখেন থানা থেকে কারা আসামি ছড়াই নিয়ে গেছে, ওই সময় দ্রুত সময়ের মধ্যে আপনি রিপোর্ট পাবেন। ওই সময় যতগুলো মব হয়েছে, এই যে মব কালচার নিয়ে দেখেন যুগান্তর রিপোর্ট করছে, এপ্রিলে শুধু গণপিটুনিতে 21 জন নিহত হয়েছে। সরি, মার্চের সরকার কে ছিল? ইউনুস তো ছিল না। ইউনুস খারাপ, এনসিপি খারাপ, দুনিয়ার সবচেয়ে খারাপ এরা। তো আপনি তো আপনি গভর্নমেন্ট ফর্ম করার পর দিন বললেন কি মবের রাজত্ব শেষ হলো। এরপর আপনাকে দেখলাম আপনি দৌলতপুরে মব করলেন, আপনার দলের লোকজন মব করলো, আপনি মব করছেন বলে এটার সামনে আসলোই না, হারাই গেল পুরা সার্ফেস থেকে। এরপর ডেটা বলতেছে আপনি গণপিটুনিতে 21 জনে মেরে ফেলছে বিভিন্ন জায়গায়। এটা কি মব না? গণপিটুনিতে মারলে মব হয় না গেছে। কিন্তু এই সরকারের সময় আমরা আবার দেখলাম কি, থানার ভিতরে, এই ছাত্র রাজনীতির কথা বলতেছেন না, থানার ভিতরে ওসির রুমের সামনে আপনি দেখলাম যে মব করতে। আমি ওইটারও নিন্দা জানাই। এই ইন্টারিমের সময় এই যে যাদেরকে যেই মেয়েকে কেন্দ্র করে থানার সামনে যেই ঘটনাটা ঘটছে ওটারও আমি নিন্দা জানাই। কিন্তু প্যারালাল আপনি করেন না। ওই সময় না অনেক খারাপ ছিল না? আপনি তো ওই সময় অনেক খারাপ, ওটা মবের রাজত্ব ছিল। তাহলে আপনার তো মবের রাজত্ব না, আপনার তো একেবারে আপনি তো একেবারে বিরাট ভালো সরকার রান করতেন। আপনার সময় ঘটনা ঘটলো কেন? এবং সেই ছবিগুলো আপনি দেখেন না অপরিষ্কার। থানার ভিতরে এই ধরনের গোলযোগগুলো আপনার ছবিগুলো অপরিষ্কার। আমরা একটু কাজে দেখেন, আমার কথা পরিষ্কার, একদম লাস্ট লাইনটা বলি। আমার কথা হচ্ছে যে গুপ্ত রাজনীতি বন্ধ হওয়া উচিত। এখন আর আগের পরিবেশ নাই। এখন আপনার স্ট্র্যাটেজিক্যাল ফরমেশনে থাকতে হবে, ওই পরিবেশ তো অবশ্যই নাই। কাজে আপনি আপনার কমিটিগুলো উন্মুক্ত করে দেন, আপনার এই গোজামিল দিয়ে লাভ নেই, উন্মুক্ত করে দেন। আপনি ফ্রন্ট ফেসের রাজনীতি করেন। আমরা শিবিরকে, আমি আপনাকে একদম অনিয়ার বলি, আমরা শিবিরকে চলো চলো ঢাকা চলো কর্মসূচি, বেগম জিয়ার যত বড় বড় কর্মসূচি আছে, আমরা শিবিরকে সব কর্মসূচিতে খালেদা জিয়ার স্টেজের সামনে থাকতে দেখছি। উই আর দি লিভিং উইটনেস। আমরা দেখছি এটা, আমরা দেখছি। কাজে আপনি গুপ্ত বলেন, তাদের কমিটি স্ট্র্যাটেজিক কারণে গুপ্ত ছিল না আনস্ট্র্যাটেজিক কারণে গুপ্ত ছিল, তারা বিভিন্ন ধরনের ক্রাইমে পার্টিসিপেট করতে, এগুলো আপনারা ডিটেল ধরেন, কথা বলেন, উই হ্যাভ নো ইস্যু। কিন্তু গুপ্ত বলতে বলতে এই কথাগুলো, যে দৌলতপুরের ঘটনা বললাম, গণপিটুনিতে 21 জনে মারা যাওয়ার ঘটনা, সেগুলোর বিচার হোক, এটা হচ্ছে সেগুলো যেন হারায় না। ঠিক আছে, সেগুলো যেন হয়। জি, ধন্যবাদ। এই বিষয়ে আমরা একটু রাকিব আল হাসানের কাছে কয়েকটা প্রশ্ন রাখবো, একটা বিরতি নিয়ে আসি। নতুন বাংলাদেশে সময় হচ্ছে আরো একটা বিরতির পর ফিরছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, চাইলে চোখ রাখতে পারেন। ফিরছি বিরতির পর। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, অতিথিদের কাছে আরও একবার যাব। তাহসিন রিয়াজ, আপনার কাছেই আসি। আজকে এক বিশেষ সাক্ষাৎকারে আলী রিয়াজ বলেছেন, সংস্কার না হলে পুরনো সংকটেই ফিরতে পারে দেশ। এত বড় গণ অভ্যুত্থান, এত মানুষের প্রাণ, এত তরুণ ছাত্রদের অবদানের পর যেই দেশ আমরা পেলাম, যেই স্বাধীনতা আমরা পেলাম, তারপরে আবার পুরনো সংকটেই ফিরে যেতে চায় কিনা এখন দেশের মানুষ? না, কেউ চায় না। এটা ওনার একটা পারসেপশন, উনি ওই পারসেপশনটা নিয়ে ওনার মতন করে কমেন্ট করছেন। বাট এই পারসেপশনটা একেবারে তো ভুল না। আমরা কেউই কিন্তু সংকটের দিকে এগোতে চাই না। আপনি খেয়াল করে দেখবেন যে এই সংকট থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা কথা বলি। আমাদের যতগুলো সমালোচনা, এই সমালোচনাগুলো কেন আমরা এইভাবে করে করছি, এটা রিজন হচ্ছে যে আমরা যেন এই সংকটটাকে যেন জিয়ে রাখতে না হয়। যেমন খেয়াল করে দেখেন, বিএনপির একটা কমেন্ট আপনি ডেফিনেটলি সবসময় শুনছেন, যে তারা এই যে জুলাই সনদটা অক্ষরে অক্ষরে পালন করছে, তাই না? এবং এই কথাটা যখন তারা বলে, তারা আবার বলার সাথে সাথে আরেকটা কথা বলে, সেটা হচ্ছে যে আমরা ডিসেন্ডিংগুলো আবার আমরা করব, মানে এই জুলাই সনদ বাট তাদের যেগুলোতে ডিসেন্ডিং আছে ওগুলো বাদে। তাই আমি আপনাকে একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। দেখেন কেন সংকটটা ঘনীভূত হচ্ছে, কেন আমরা ফার্স্ট আনতে পারি। আপনার এই প্রশ্নটা আমরা মাঝে মাঝে করেন যে ভাই আপনার একটু আস্থা রাখেন, একটু ধৈর্য ধরেন। বাট আমরা যখন দেখি যে একেবারে রাত হট করে দিন হয়ে যায়, আমরা যখন দেখি এ হুট করে বি হয়ে যায়, আবার যখন দেখি এও নাই বিও নাই, এই ধরনের কথা। যেমন দেখেন 52-তে, জুলাই সনদের 52-তে সেখানে বলা হলো যে সুপ্রিম কোর্ট পরিচালনার জন্য আলাদা একটা সচিবালয় করা হবে। সচিবালয়ের আন্ডারে লোয়ার কোর্ট সেটার আন্ডারে পরিচালিত হবে এবং বিচার নিয়োগ প্রক্রিয়া সেটার একটা নির্দিষ্ট একটা সিস্টেমেটিক ফরম্যাটে চলবে। এখানে যে 21 নম্বর, তারা এটার সাথে একমত পোষণ করছেন, তার মানে তাদের কোনো ডিসেন্ডিং ছিল না। এবং এই ডিসেন্ডিং না থাকার ফলে ইন্টারিম উইন্ডো তৎকালীন সময় একটা সচিবালয় আলাদা গঠনই করছিল, সচিবালয়ের থ্রুতেই এটা পরিচালিত হচ্ছিল। এবার আসেন আমরা যদি একটু দেখি যে সবার আগে বাংলাদেশ ইলেকশন ম্যানিফেস্টো 2026, এই ম্যানিফেস্টোতে খুব ক্লিয়ারলি তাদের এখানে লেখা আছে যে তারা একটা আলাদা সেক্রেটারিয়েটের আন্ডারে করবেন। এবার আসেন 31 দফায় 10 নম্বর দফায় সেম একেবারে সিমিলার কথা লেখা আছে। কিন্তু অল অফ আ সাডেন আমরা আইসা দেখলাম এই ধরনের আলোচনাটাকে তারা কমপ্লিটলি অধ্যাদেশ বাতিল করার মধ্যে দিয়ে উড়িয়ে দিলেন।
রিজন দেখানো হইলো আরো এর থেকে ভালো কিছু করা হবে। আমরা যখন জিজ্ঞেস করি এটাতে কি প্রবলেম ছিল, এটা তো তোমার কথাই ছিল। তাহলে আরেকটু অপেক্ষা করুন, আরো একটু ভালো কিছু। এখন আপনি তো আপনার কথা রাখেন নাই। জি, কতটুকু অপেক্ষা করব? জি, আচ্ছা আমরা আমরা কাজে আমরা ওই জায়গাটা থেকে আমরা একটু সংকটটা রাকিবুল ঘনীভূত হাসানের হয়। কাছে যাই, সময় কম তো রাকিবুল হাসান, ওই যে একই রকম প্রশ্ন আপনার কাছেও করব। সংকট আসলে ঘনীভূত হচ্ছে কিনা? সংস্কার না হলে যে সংকট হবে বলে সংস্কার না হলে সংকট ঘনীভূত হবে, সংস্কার না হলে দেশ আবার পুরনো ধারায় ফিরে যেতে পারে, কথা সত্য। কিন্তু তাসিম ভাই যে কথাগুলো বলছেন সেগুলোর সাথে আমি এগ্রি করি না, এই কারণেই কারণ উনি অনেকগুলো উদাহরণ দিল। আমি জাস্ট টাইম যেহেতু খুবই কম, সেক্ষেত্রে একটা উদাহরণ আপনাকে দিই। যেহেতু উনি ওই সংসদ সচিবালয় এবং অধস্তন বিচারক নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন, যেদিন বিএনপি সে অধ্যাদেশটা বাতিল করলো ঘটনাচক্রে, সেদিন আমি দুটো টকশোতে ছিলাম এবং আমার খুব আশ্চর্য লাগলো যে সরকার বাতিল করলো এবং সরকার কেন ব্যাখ্যা দিল না। ব্যাখ্যা দিলে আমি অন্তত বুঝতে পারতাম কোথায় সমস্যা ছিল। পরবর্তী যখন আমি বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বললাম, সংবিধান বিষয়ে কথা বললাম, ইভেন বিএনপির অনেক স্টেক হোল্ডারদের সাথে কথা বললাম, তারপরে কিন্তু অলরেডি মাননীয় আইনমন্ত্রী কিন্তু সেটা ব্যাখ্যা দিয়েছেন এবং তারা বলেছেন যে তারা একটা কমিটি করবেন, কমিটি করে তারপরে মানে অধিকতর গ্রহণযোগ্য আইন করবেন। এখানে একটা ত্রুটি আছে, ত্রুটিটা আমি আপনাকে বলি। ত্রুটিটা হচ্ছে, ধরেন আপনি আলী রিয়াজের কথা বলেন কিংবা আসিফ নজরুলের কথা বলেন, এখানে তারা যে সংস্কারের নাম করে তারা অন্যের উপরে 10 সেকেন্ড শেষ করে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখিয়েছেন। এখানে আপনার ত্রুটিটা কোন জায়গায় আমি একটু বলি। আমাদের এই সংসদ সচিবালয় কিন্তু এগুলো কি মাছ দারসের মামলা থেকে শুরু হয়েছে এবং এগুলো কিন্তু একটা স্টাবলিশ জিনিস। কিন্তু সমস্যা হচ্ছে কি, আগে এখানে 12 লোক থাকতো, 12 লোককে মাইনাস করে আসিফ নজরুল সে বিশ্ববিদ্যালয়ের লোক ঢোকাল। বিশ্ববিদ্যালয়ের লোকের এখানে আইনজীবী নিয়োগের তার কাজটা কি? সুতরাং তার নিজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এগুলো করছে। বিএনপি সরকার আজীবন দেশ চালাবে না, কিন্তু বাংলাদেশ যেন স্টেবল পথে থাকে সেই জন্য তারা অধিকতর গ্রহণযোগ্য করার জন্য সকলকে নিয়ে তারা এটা বেটারমেন্ট করবে। এটার জন্য 180 দিনের সময় আছে। সুতরাং 180 দিনের আগে আপনি বিরোধী করতে পারেন, কিন্তু তাকে কাট গড়ায় দেওয়ার কিছু নাই। সুতরাং আমরা অপেক্ষা করি এবং যদি সে ব্যর্থ ঘটে তখন তাকে আমরা কাট করে দেওয়া। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমারও কিছু প্রশ্ন ছিল, সময় স্বল্পতার কারণে করতে পারলাম না। নিশ্চয়ই পরবর্তী প্রোগ্রামে আবার সেই প্রোগ্রাম আগামী পর্বে আলোচনা হবে। একদমই তাই। আর যারা দেখছিলেন, ধন্যবাদ সবাইকে। বিদায় নিচ্ছি। আজ আগামীকালকের আলোচনায় নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।